রেজা কবির ফটোগ্রাফিতে সবাইকে আমন্ত্রণ। আমি গতবারে যে ভিডিওটা ছিল ঠিক এর আগের ভিডিও যেটা আমি পোস্ট করেছিলাম সেখানে আমি কথা বলেছিলাম ৩টি উপায়ে কিভাবে আপনি ভালো ছবি তুলতে পারেন আর আপনার ছবি তোলার উন্নতি করতে পারেন। তার মধ্যে প্রথম যে পয়েন্টটি ছিল সেটি ছিল অনেক ছবি তুলতে হবে। লটস অফ পিকচার ছবি তুলতে হবে। অ্যাবসোলিউটলি। দ্বিতীয় হচ্ছে যে ক্যামেরা কিংবা যে টুলটি আপনি ব্যবহার করছেন সেটি আপনাকে খুব ভালোভাবে জানতে হবে অ্যাজ ইফ এটি আপনার বডির আরেকটা অংশ, একটা থার্ড নেচারের মতো হয়ে যেতে হবে। ৩ ছিল পোস্ট প্রসেসিং বুঝতে হবে। তো আমার এখন টার্গেট হচ্ছে যে এই ৩টি বিষয় নিয়ে আরো ইলাবোরেট করে এবং এই ৩টি থেকে কিভাবে আপনি এক্সারসাইজ করবেন বিভিন্ন ধরনের সো দ্যাট আপনার ছবিগুলো ভালো হয়। আ সেটার জন্য আজকের এই ভিডিও। অতএব যদি মনে করেন যে ওই আগের ভিডিওটি ভালো লেগেছিল এবং ওই ভিডিও থেকে আপনি আরো কিছু শিখতে যাচ্ছেন এর পরের স্টেপগুলোর জন্য, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। প্রথমে বলে রাখি, ফেসবুকে আমার পেজের নাম হচ্ছে রেজা কবির ফটোগ্রাফি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি অ্যাডভাইস করবো পেজে গিয়ে আমার ছবিগুলো দেখতে এবং পছন্দ হলে পেজে লাইক দিতে। আম, আজকের বিষয় এক্সপোজার। আপনি যত ধরনের ছবি দেখেন, যাই দেখেন না কেন, ছবিতে যদি প্রপারলি লাইট না থাকে এবং প্রপারলি ছবিটা আলোকিত না হয় তাহলে সেই ছবিটা ভালো লাগবে না, এবং প্রপারলি আলোকিত করাকেই এক্সপোজার বলে। ছোট একটা উদাহরণ হয়ে যাক। আপনি খেয়াল করে দেখেন, এখানে একটা সিঙ্গেল ছবি দেখা যাচ্ছে। তার মধ্যে যদি আমি সবার বাম দিকে চলে যাই, আপনি দেখতে পাচ্ছেন এটা ওভার এক্সপোজ হয়ে আছে ছবি, অনেক আলো বেশি যেখানে জ্বলে গেছে এইসব জায়গা। আবার যদি টোটালি ডান দিকে চলে যান দেখবেন যে অনেক আলো কম, অ্যান্ড দিস ইজ আন্ডার এক্সপোজ, মানে আলো কম। বাট মাঝখানের ছবিটি খুবই সুন্দর লাগছে দেখতে, বিকজ আলো সবকিছু ঠিক আছে। এটা সিম্পল এক্সাম্পল, বাট আমার কিছু ছবি দেখাই যেগুলো দেখে আপনি বুঝতে পারবেন প্রপারলি এক্সপোজ ছবি দেখতে কেমন হতে পারে। আম, এবং এগুলোর ডিফারেন্ট ডিফারেন্ট এক্সাম্পল দেখাচ্ছি আমি। এবং আহ, এই ধরনের ছবি তুলতে হলে কিংবা এই ধরনের ছবি কিভাবে তোলা যেতে পারে, সেটা তোলার জন্য কি খেয়াল রাখতে হবে, সেটা যদি আপনি ইন্টারেস্ট হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আহ, একটা কাপলকে দেখতে পাচ্ছি, ফ্যান্টাস্টিকলি এক্সপোজড অব এভরিওয়্যার, লাইট ইজ পারফেক্টলি সব জায়গায় ব্যালেন্সড ভাবে পড়েছে। দিস ইজ ওয়ান অফ মাই ফ্রেন্ড, হি ওয়াজ কাইন্ড ইনাফ টু লেট মি photograph him. Here is another one. আবার ডিফারেন্ট টাইপের ছবি হতে পারে, মোর চ্যালেঞ্জিং লাইটের সিনারিও হতে পারে। কনসার্টে লাইট সিনারিও খুবই চ্যালেঞ্জিং। অনেক ধরনের আলো ঘুরে বেড়াচ্ছে, এর মাঝখান থেকে আপনাকে আর্টিস্টদের ছবিগুলো তুলতে হবে, অ্যান্ড দ্যাটস কোয়াইট চ্যালেঞ্জিং। সিমিলার সিনারিও আরেকটা দেখতে পাচ্ছেন, ঢাকায় পাপন এসেছিল, অ্যান্ড আই ওয়াজ দেয়ার উইথ মাই নাইকন D800 অ্যান্ড 70-200 লেন্স। ছবিটা তোলা ওখানে। দিস ইজ অলসো ভেরি ইন্টারেস্টিং সিচুয়েশন, যখন আপনি অ্যাকশনকে ফ্রিজ করতে চেষ্টা করছেন, বাট ইউ হ্যাভ ভেরি চ্যালেঞ্জিং লাইট সিনারিও, যেখানে অসংখ্য উজ্জ্বল এরিয়া আছে, আবার অ্যাকচুয়াল তার মাঝখানে আপনার সাবজেক্ট বসে আছে। সেরকম একটা সিনারিও আবার আরও ফ্রিজ করতে পারেন আপনি। দিস ইজ আ ফ্রিজ, বাট কিছুটা ব্লার্ড সিনারিও রাখা, মুভমেন্ট বোঝা যাচ্ছে এখানে কিছুটা। আম, আমার ফ্রেন্ডরা গেম খেলছিল, সেই সিনারিওতে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ক্রিকেটের একটা মুহূর্তকে সম্পূর্ণভাবে ফ্রিজ করে দেওয়া হয়েছে, বাট স্টিল আপনি ওই এক্সপোজার, দ্য লাইট অ্যান্ড এভরিবডি সো প্রপারলি ব্যালেন্সড হয়ে আছে। আবার অন্য সিনারিও হতে পারে এই ধরনের ল্যান্ডস্কেপ, যেখানে সূর্য দেখা যাচ্ছে যেটা ডাইরেক্টলি আপনার ক্যামেরার দিকে শাইন করছে, বাট ইয়েট প্রপারলি সব জায়গায় এক্সপোজড হয়ে আছে। আকাশ দেখা যাচ্ছে, এভরিথিং ইজ দেয়ার। সিমিলার আরেকটা ছবি দেখা যেতে পারে, রিসেন্টলি তোলা আমার। আমি কক্সবাজারে গিয়ে এই ছবিটা তুলেছিলাম। সিমিলার এরকম ছবি আরেকটা দেখা যেতে পারে, সূর্যোদয়, সূর্যাস্ত। দেন কক্সবাজারের আরেকটা ছবি, এটাও সেম। ইউ কুড সি দ্যাট এটা তিনটা টাইমের মধ্যে ডিফারেন্স, এখানে তিনটা টাইমের ডিফারেন্স যদি খেয়াল করে দেখেন, দিস ইজ অ্যাকচুয়ালি সূর্যোদয়, সূর্যাস্ত এবং দুপুরবেলা। তিনটা লাইটের তিন ধরনের চ্যালেঞ্জ, এবং তিন ধরনের চ্যালেঞ্জেই যাই হোক না কেন প্রপারলি এক্সপোজ ভাবে ছবিটি তোলা হয়েছে এবং দেখতে ভালো লাগছে। আবার কিছু কিছু সিনারিওতে লাইক দিস ইজ একটা আর্কিটেকচারাল এনভায়রনমেন্ট, এখানে আপনার আর্কিটেক্টকে তোলার চেষ্টা করতেছেন, একটা বিল্ডিংকে তোলার চেষ্টা করছেন। এটা সিঙ্গাপুরের বিখ্যাত মেরিনা বে স্যান্ডস হোটেল। অ্যানাদার আর্কিটেকচার দেখা যাচ্ছে ওয়েস্টমিনস্টার, লন্ডনে।
অ্যান্ড এছাড়া আরও সিনারিও হতে পারে, লাইক মোর অ্যাকশন সিনারিও। এখানে একটা কাক উঠছে এবং ফ্রিজ করার চেষ্টা করছেন, ফ্রিজ করছেন, বাট লাইট ঠিক রাখতে হবে আপনাকে। সিমিলারলি ভেরি ড্রামাটিক একটা সিচুয়েশন, খুবই ডার্ক বাট ইয়েট কোর সাবজেক্টকে লাইট আপ করা আছে। আবার আরও ইন্টারেস্টিং হতে পারে যে ফুলের ছবি। ফুলের ছবি আমার কাছে সবসময় খুব চ্যালেঞ্জিং মনে হয়, বিকজ প্রচুর সিমিলার কালার থাকে এবং কালারগুলোকে সেপারেট করে দেখানোর জন্য এক্সপোজারটা, এখানে শুধুমাত্র লাইটের এক্সপোজার না, এখানে আসলে কালারের এক্সপোজারটা দেখা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। কোনো কালার ওভার এক্সপোজ হয়ে যাচ্ছে কিনা, আন্ডার এক্সপোজ হয়ে যাচ্ছে কিনা, দ্যাটস এ ডিফারেন্ট কাইন্ড অফ চ্যালেঞ্জ। যার জন্য আমি সবসময় বলি যে ফুলের ছবি তোলা কঠিন, এবং আমি ফুলের ছবি তুলতে কম চেষ্টা করি। আরেকটি ফুলের ছবি, আবার কিছু কিছু জায়গায় আপনি ইচ্ছা করে ছবিকে আন্ডার এক্সপোজ করতে চেষ্টা করতে পারেন, জাস্ট টু মেক ডিফারেন্ট কাইন্ড অফ মুড। এটি আরেকটি ফুলের ছবি। সো লেটস লুক অ্যাট দিস পিকচার। এটা ইচ্ছা করে আন্ডার এক্সপোজ করে তোলা, জাস্ট টু গেট দ্য মুড অ্যান্ড গেট দোজ রিফ্লেকশন। মাঝখানে যে ভেজগুলো আছে, ভেজগুলোর রিফ্লেকশন দুই পাশে কাচে পড়ছে, কাচের যে বক্সটার মধ্যে এটা রাখা আছে, বক্সের মধ্যে ওটার রিফ্লেকশন পড়ছে। এবং রিফ্লেকশনটা যখন লাইটটা কমিয়ে দেওয়া হয়েছিল, you could actually see that very clearly. So intentionally এখানে এক্সপোজার কমিয়ে রাখা হয়েছে। এবং আরেকটা ছবি দেখা যেতে পারে সেম, এটি যমুনা ফিউচার পার্কে গিয়ে তোলা। দিস ইজ আ রেস্টুরেন্ট এক্স্যাক্টলি বিসাইড ব্লকবাস্টার, ওখানে বসে তোলা। এবং এক্সপোজার কমিয়ে দেওয়ার পরে দেখা গেল যে ছবিটির মধ্যে অসাধারণ কিছু ড্রামা চলে আসছে। সো অনেক সময় আপনি ইচ্ছা করে এক্সপোজার কমিয়ে দিতে পারেন। সিমিলারলি আরেকটি ছবি, তবে আমি দেখেছি আমার অনেক ফ্রেন্ড বলেছে যে লুক, আই আন্ডারস্ট্যান্ড তুমি এত হাইলি টেকনিক্যাল ছবি তুলছো, বাট আমি সিম্পলি আমার ফ্যামিলি নিয়ে বাইরে বেরোতে চাই, ফ্রেন্ডকে নিয়ে বাইরে বের হতে চাই, এবং আমি জাস্ট একটা সিম্পল ক্যামেরা আমার সাথে রাখতে চাই, এবং আমি ছবি তুলবো এবং একটি সুন্দর ছবি হওয়া চাই। সেরকম সিনারিওর জন্য অবশ্যই সেম সিম্পল বাইরে বের হয়েছেন। দিস ইজ আই থিঙ্ক পিজা হাট ইন যমুনা ফিউচার পার্ক। আমার একটা ফ্রেন্ডকে নিয়ে রাস্তার একটা রেস্টুরেন্টে বসে আছি আমরা, যার উপরের আলো, একমাত্র আলো হচ্ছে স্ট্রিট লাইটটি উপর থেকে পড়ছে, এবং তার ফেসকে আলোকিত করার জন্য আমাদের সামনে প্লাস্টিকের যে টেবিলটি ছিল ওটা সাদা রঙের ছিল, এবং সেটিকে আমরা ব্যবহার করেছি এখানে। সো ইউজিং অল দ্য এলিমেন্টস দ্যাট ইউ হ্যাভ, বাট প্রপারলি এক্সপোজ করার ছবি। সিমিলারলি ওয়েস্টিনে এটি তোলা, ভেরি চ্যালেঞ্জিং লাইট সিনারিও। লন্ডনে আমার ফ্রেন্ডের ছবি তোলা, অনেক কম আলো ছিল, এই অবস্থায় ছবিটি তোলা। এটি আরেকটি ছবি তোলা, এই সময় জানলা দেখতে পাচ্ছেন, বিশাল একটা জানলা আছে, এটাকে সফট বক্স ভাবে চিন্তা করা যেতে পারে, একটা লাইট সোর্স হিসেবে চিন্তা করা যেতে পারে। এই যে আরেকটি ছবি, বাট দিস আর ইউ কুড সি ভেরি ক্যাজুয়াল ছবি। আপনি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি কিনে বের হয়েছেন, বাট আপনি ক্যাজুয়ালি তুলতেছেন, বাট ইউ আর গেটিং সাম এক্সট্রাঅর্ডিনারি আউটপুট। আমি আমার ফ্রেন্ডের অফিসে বেড়াতে গিয়েছি, ফ্রেন্ডের একটা ছবি তুলতে ছিলাম, এবং ইউ কুড সি দ্যাট কাইন্ড অফ পিকচার দ্যাট আই হ্যাভ টেকেন। সো এই ছবিগুলো যদি ভালো লাগে এবং মনে হয় যে এই ধরনের ছবি আপনি তুলতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার যথেষ্ট কাজে লাগবে, আমি অ্যাটলিস্ট মনে করি। আপনি যদি খুব খেয়াল করে দেখেন যে ছবিতে অবশ্যই হ্যাঁ, কত ফোকাল লেন্থে তুলেছেন, কত কি ধরনের ফ্রেমিং করেছেন, ক্রপিং করেছেন, এগুলো সব ইম্পর্টেন্ট, আই এগ্রি। বাট আপনি যদি ছবিটাকে প্রপারলি এক্সপোজ না করতে পারেন, তাহলে আসলে সব কিছুই বৃথা চলে যাবে। সো আপনাকে প্রথম শিখতে হবে কীভাবে ছবিকে প্রপারলি এক্সপোজ করবেন। আমি সেই ব্যাপারটা আজকে এক্সপ্লেন করার চেষ্টা করব, যে কীভাবে করা যেতে পারে, টেকনিকটা কি, ট্রিকটা কি, এবং ক্যামেরা কিংবা যে টুলটি আপনি ব্যবহার করছেন সেটি আপনাকে কীভাবে সাহায্য করতে পারে। এগিয়ে যাই। যদি আপনি মনে করেন যে এইভাবে শিখতে হলে আপনাকে কী করতে হবে, মনে করেন আপনার একটা বিশাল শত্রু আছে, যে শত্রুটি আপনি সামনে দেখতে পাচ্ছেন, ক্যামেরার অটো। দিস অটো মোড হচ্ছে আপনার বড় শত্রু বা ভালো ছবি তুলতে না পারার জন্য। সো আমাদের আজকের কাজ হবে ফুললি অটো থেকে সরে আমরা কিভাবে সহজে এই ধরনের ছবি তুলতে পারি, আমি সেই জিনিসটা শেখানোর চেষ্টা করবো। সো আমাদের অটো ভুলে যেতে হবে। যদি আপনি স্টিল অটোতে থাকতে চান, এই ভিডিও বেশি দেখে আর লাভ নেই, বাট আপনি যদি মনে করেন না অটো থেকে আজকে মুভ করে এই ডায়ালটি ঘুরাবেন, এবং এখানে শুধু অটো না, এখানে আরেকটি জায়গা আছে কল দিস সিন, ইটস দ্য সেম থিং অ্যাজ অটো। যদি মনে করেন এই জিনিসগুলো থেকে আপনার সরে যেতে আপনি পারবেন, তাহলে এই ভিডিও আপনার জন্য, আপনি দেখতে থাকেন। এক্সপোজার বুঝাতে গেলে আমাকে খুব আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করবো। I'm sure there are a lot of hundreds of video, thousands of video out there, বাট আমি আমার মতো করে
আমার স্টাইলে বোঝানোর চেষ্টা করব। সো এক্সপোজার বুঝতে হলে প্রথমে একটা জানলাকে চিন্তা করতে হবে। ইউ কুড সি দ্যাট একটা জানলার বেসিক্যালি একটা ওপেনিং আছে যেখান থেকে বেসিক্যালি আলো ঢুকে, এবং জানলায় বেসিক্যালি কবজা থাকে, শাটার থাকে, যেটা খোলা এবং বন্ধ করা যায়। আহ, খুব কেয়ারফুলি যদি চিন্তা করেন, আপনি নাও থিঙ্ক, ইমাজিন ইউরসেলফ ইউর ইনসাইড দ্যাট রুম, এই জানলার ওই পাশের রুমটাতে আপনি বসে আছেন এবং আপনার সামনে জানলাটা আছে। যদি সেই সিনারিওটা এরকম হয় তাহলে অবশ্যই লেটস অ্যাজিউম আপনি এখানে কোথাও বসে আছেন এবং এটা হচ্ছে জানলার ওপেনিংটা, অ্যান্ড দেখা যাক দিস পার্টিকুলার জানলা ইজ কোয়াইট ইন্টারেস্টিং। এটা ছোট হতে পারে, বড় হতে পারে। সো জাস্ট ইমাজিন দ্যাট এই জানলাটি ছোট হতে পারে এবং বড় হতে পারে, অ্যান্ড অবভিয়াসলি জানলার শাটার আছে, ওর জানলার উইন্ডো আছে, একটি কাভার আছে, এবং ওটা খুলতে এবং বন্ধ হতে পারে। ইউজুয়ালি এটি বন্ধ থাকে। সো খুব কেয়ারফুলি খেয়াল করে দেখবেন যে যদি এটি বন্ধ থাকে তাহলে ভেতরটা অবশ্যই সম্পূর্ণ অন্ধকার। এটা যদি খুলে যায় তাহলে অবভিয়াসলি আলো ঢুকবে। বেশি সময় যদি খুলে থাকে বেশি আলো ঢুকবে, কম সময় খুলে থাকলে কম আলো ঢুকবে। অ্যান্ড যদি এই জানলার ওপেনিংটি বড় হয় তাহলে অনেক বেশি আলো একসাথে দ্রুত ঢুকবে। ওপেনিং ছোট থাকলে অল্প আলো ধীরে ধীরে ঢুকবে। বেশি সময় ধরে জানলা খোলা থাকলে সেই পরিমাণ আলোটি যেটি এই ছিদ্রটি ঢুকাতে দিচ্ছে সেটি বেশি সময় ধরে ঢুকবে, কম সময় খোলা থাকলে কম সময় ঢুকবে। সো ইমাজিন ইউ আর দেয়ার, দ্যাটস ইউর আই। এটি আপনার চোখ, এবং আপনার চোখের সামনে একটি সানগ্লাস আছে, রাইট? সানগ্লাসেস, এবং সানগ্লাসের ডার্কনেস আসলে কমানো বাড়ানো যায়। সো অবভিয়াসলি এই জানলা যতই খোলা বন্ধ হোক না কেন, আপনার এই সানগ্লাসের ডার্কনেস উপর নির্ভর করবে কতটুকু আলো আপনার চোখে ঢুকছে আর কতটুকু আপনি আলোটা সহ্য করতে পারবেন আপনি, ঠিক আছে? যদি খুবই লাইট থাকে সানগ্লাসটি এবং এটি যদি অনেক বড়ভাবে খুলে থাকে সামনের জানলাটা, তাহলে আপনার চোখে আপনি চোখে নিতে পারবেন না আলোটি। আর খুব যদি ডার্ক থাকে সানগ্লাসটি, অবভিয়াসলি আলোটি আপনি বেশিক্ষণ নিতে পারবেন। কনসেপ্টটা ভেরি সিম্পল। অতএব যদি সেই পার্সপেক্টিভে আমরা চিন্তা করি তাহলে অবভিয়াসলি জানলার সামনের এই গ্রিন কালার শাটার ইজ অ্যাকচুয়ালি দ্য শাটার, অ্যান্ড অবভিয়াসলি যেটাকে আমরা অ্যাপারচার বলি, সেই অ্যাপারচারটি এই গর্তটি ওর যে ফুটাটি যেটা থেকে আলো ঢুকছে, অ্যান্ড এই সানগ্লাসটাকে আমরা আইএসও বলতে পারি, যেটি আপনাকে হেল্প করছে কতটুকু আলো আপনি আসলে আপনার চোখের আলোর সেন্সিটিভিটি চেঞ্জ করে দিতে পারছে, এবং চোখটি অবশ্যই এখানে সেন্সর। খুব সহজে আমি বোঝানোর চেষ্টা করলাম। হোপফুলি এটা আপনাকে বুঝতে সাহায্য করবে কিভাবে এই তিনটি জিনিস কাজ করে, দি শাটার স্পিড, অ্যাপারচার অ্যান্ড আইএসও। অনেকে এই ছবিটি দেখে, ইন্টারনেটে প্রচুর এই ছবি পাবেন। এটিকে বলা হয় এক্সপোজার ট্রায়াঙ্গেল, শাটার স্পিড, অ্যাপারচার অ্যান্ড আইএসও। পার্সোনালি আমি এই ছবিটি একদম পছন্দ করি না। আমি আরও সহজভাবে দেখতে চেষ্টা করি। আমার কাছে ছবিটি অনেক কমপ্লিকেটেড মনে হয়। আমি যেভাবে দেখি সেটি আমি আপনাদেরকে আজকে এখন দেখানোর চেষ্টা করব। সো লেটস লুক অ্যাট অ্যাপারচার। সো অ্যাপারচার হচ্ছে সেই জানলার ছিদ্রটি, এবং আপনি দেখবেন যে এখানে ছিদ্র অনেক বড়, ছিদ্র ছোট, ছোট ছিদ্র আরও ছোট হচ্ছে গ্র্যাজুয়ালি, এবং আপনি দেখেন খেয়াল করে অনেক বড় অ্যাপারচার কিন্তু এফ ছোট। সো জিনিসটা রিলেশনশিপটা অ্যাপারচার অ্যান্ড এফ এর মধ্যে, কারণ অনেকে এফ বলে, এফ স্টপ বলে, অনেকে অ্যাপারচার বলে, দুটো আসলে সেম, বাট অ্যাপারচার এক্স্যাক্টলি ডাইরেক্টলি সাইজটাকে রেফার করে। সো আপনি বলবেন যে অ্যাপারচার বড় বাট এফ স্টপ ছোট হবে। সো ছোট এফ স্টপে বড় অ্যাপারচার পাওয়া যাবে আর কি। বড় অ্যাপারচার মানে ওপেনিংটা অনেক বড়। এবং আপনি খেয়াল করে আমি F2 থেকে শুরু করে এখানে F16 পর্যন্ত ছবি দিয়েছি, এবং দেখবেন যে F16 এর সবচেয়ে ছোট ফোঁটা আছে, মানে ছিদ্রটি অনেক ছোট হয়ে গেছে সামনের ওপেনিংটা, অ্যান্ড F2 তে ওপেনিংটা অনেক বড় হয়ে গেছে। সো এইটার ইম্প্যাক্টটা কি? এটার ইম্প্যাক্ট ছবিতে আমার নিচের এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে, খেয়াল করে দেখেন। অ্যান্ড আপনি দেখতে পাচ্ছেন যে যখন F2 আপনার ওপেনিংটা অনেক বড় থাকতেছে, তখন যদি আপনি সাবজেক্টের উপরে ফোকাস করেন, সাবজেক্টের পেছনে দ্য ডেপথ, যে সাবজেক্ট থেকে তার পেছন দিকে আর সামনের দিকে যে ফোকাসিং কতটা থাকবে সেটি নির্ভর করবে এই অ্যাপারচারের উপরে। সো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সাবজেক্ট হাইলি ফোকাসড, বাট ব্যাকগ্রাউন্ড ডিফোকাসড হয়েছে, একদমই ফোকাসে নেই। আমাদের সেই আমরা যে বোকের পিছনে খুব দৌড়াদৌড়ি করি, সেই বুকের ঘটনা ঘটতেছে। এবং আপনি এখানে খেয়াল করেন আলোর রিলেশনটা দেখানো হচ্ছে, আলো অনেক বেশি ঢুকবে অবভিয়াসলি, আপনার এখানে অ্যাপারচারের ফুটাটা অনেক বড় হয়ে আছে, দ্য হোল ইজ রিয়েলি বিগ, সো প্রচুর আলো ঢুকতেছে।
যার ফলে অনেক আলো আসবে, এবং গ্র্যাজুয়ালি আপনি যখন এদিকে যেতে থাকবেন আপনার আলোর পরিমাণ আসলে কমতে থাকবে। বাট আলোর পরিমাণ কমার সময়ের সাথে সাথে আরেকটি ঘটনা ঘটতে শুরু করবে। পেছনে যে ব্যাকগ্রাউন্ডগুলো ছিল, এবং খেয়াল করে দেখেন পেছনের ব্যাকগ্রাউন্ড আস্তে আস্তে মোর ফোকাসে চলে আসতেছে। সো F16 ইউ কুড সি দ্যাট সামনের সাবজেক্ট এবং পিছনের ব্যাকগ্রাউন্ড ফুললি ফোকাস, F2 তে ফোকাসে নেই। সো ছবির গভীরতা বাড়তে শুরু করে অ্যাজ আপনার এফ স্টপ বাড়তে শুরু করে, ওর অ্যাপারচার কমতে শুরু করে, অ্যান্ড আলো আলো কিন্তু ভাইস ভার্সা আলো কমতে শুরু করে। অতএব এফ যদি ছোট থাকে আলো অনেক বেশি থাকবে। এইটি হচ্ছে অ্যাপারচারের সম্পর্ক। খুব কেয়ারফুলি আরেকবার দেখে নিন। আমি পরে আবার এটাকে আমরা আবার রিভিউ করবো, বাট দিস ইজ দ্য বেসিক আইডিয়া। শাটার স্পিডকে খেয়াল করা যায়। শাটার স্পিড সেম, এখানে 1/2 of a second, 1/4 of a second, 1/8 of a second, 1/15 of a second করে করে 1000 of a second। আমার মনে হয় এটা অনেক সোজা আমাদের বোঝার জন্য, বিকজ জানলাটি যত বেশি সময় খুলে থাকবে আলো তত বেশি ঢুকবে, যত কম সময় খুলবে তত কম আলো থাকবে। এই কনসেপ্টের কোনো ভুল হওয়ার কথা না। সো অবভিয়াসলি 1/2 of a second সেকেন্ডে আমি এখানে আলো সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি, 1000 of a সেকেন্ডে আলো সবচেয়ে কম দেখতে পাচ্ছি। বাট এটার সাথে আরেকটি ইম্প্যাক্ট আছে। ইম্প্যাক্টটি খুব সিম্পল। বেশি সময় জানলা খোলা থাকলে ছবি ব্লার হয়ে যাবে, বিকজ যে মুভিং সাবজেক্টটা মুভ করছে, মুভটা বেশি সময় আপনার সেন্সর উপরে থাকবে ছবিটি, এবং অবভিয়াসলি ছবিটি ঝাপসা লাগবে, মুভমেন্ট আপনি দেখতে পাবেন, ব্লার্ড হয়ে যাবে ছবিটি। আর খুবই অল্প সময়ের জন্য শাটার খুলে বন্ধ করে দিলে ছবিটি স্থির হয়ে যাবে, এবং আপনি ফ্রিজ মোশন যেটাকে বলে, যে মোশন ফ্রিজ হয়ে গেছে, সেই সিনারিওটি হবে। আমার কাছে এটা খুবই সিম্পল এই কনসেপ্টটি। খুব কুইকলি আপনারা দেখে নেন, আমরা পরে আবার একটা রিভিউ করব। দেন কামস দ্য আইএসও, যেটা আপনার চোখের সেন্সিটিভিটিকে কন্ট্রোল করতেছে, যে এই যে পরিমাণ আলো অ্যাপারচার অ্যান্ড শাটার আপনার সেন্সর উপরে ফেলছে, সেই আলোতে সেন্সর কতটা সেন্সিটিভ থাকবে সেটি আপনার এই আইএসও কন্ট্রোল করছে। এবং আইএসও ক্ষেত্রে খেয়াল করে দেখেন যে 100 থেকে শুরু করে 25,600 আইএসও পর্যন্ত এখানে আমি দেখাচ্ছি। এবং অবভিয়াসলি যত আইএসও কম থাকবে, আপনার সেন্সিটিভ যত কম থাকবে, ছবিটি ক্লিন আসবে, ক্রিস্টাল ক্লিয়ার অ্যান্ড ক্লিন আসবে, বেটার লাগবে দেখতে। আইএসও যত আপনি বাড়াবেন ছবির মধ্যে নয়েজ চলে আসবে অনেক বেশি। বাট মনে রাখতে হবে আইএসও বেড়ে গেলে যেহেতু আপনার সেন্সরের সেন্সিটিভিটি বেড়ে গেছে, তেমন আলো বেশি দিবে, আপনার পারসেপশন হবে যে অনেক বেশি আলো এসছে। সো এখানে আলো বেড়ে যাচ্ছে, বাট আইএসও কমায় দিলে আলো 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 সম্পূর্ণভাবে কমে যাচ্ছে আর কি। হ্যাঁ, দ্যাটস ইট। আপনার তিনটা জিনিস, অ্যাপারচার, শাটার অ্যান্ড আইএসও। এখানে একটা জিনিস বলে রাখি, এই যে ভ্যালুগুলো আমি এখানে চুজ করেছি, 2, 2.8, 4, 5.6, 8, 11, 16, 2, 4, 8, এবং দেখতে পাচ্ছি এটা কিন্তু জাস্ট র্যান্ডম না, এটা একটা ইচ্ছা করে এটা চুজ করা। কারণ হচ্ছে এই ভ্যালু চেঞ্জের সাথে বেসিক্যালি যে 2 থেকে 2.8-এ গেলে লাইট অর্ধেক হয়ে যাবে। তো 2-তে যে পারসিভড আলোটি ছিল, 2.8-এ আলো এক্স্যাক্টলি তার অর্ধেক। 2.8-এ আপনি যে আলোটা পাচ্ছিলেন, 4-এ এক্স্যাক্টলি তার অর্ধেক আলো আপনি পাবেন, অ্যান্ড ভাইস ভার্সা। আপনি 4-এ যে আলোটা পাচ্ছেন, 4 থেকে যদি 2.8-এ চলে যান, তার এক্স্যাক্টলি ডাবল আলো পাবেন। এবং 2.8 থেকে 2-তে গেলে এক্স্যাক্টলি তার থেকে বেশি 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 আলো পাবেন। 2 এর ওইদিকে 1.4 আছে, 1.4-এ গেলে তার থেকেও আপনি ডাবল আলো পাবেন। সেম গোজ এইখানে। আপনি এটি বুঝে অনেক সোজা, আপনি খুব খেয়াল করে দেখেন 100, 500, 250, 125, 125-এর কাছাকাছি, 60, 30, 15, 8, খুব সহজে বোঝা যাচ্ছে আলো অর্ধেক 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 করে, সরি, ডাবল করে বাড়তেছে, বিকজ আপনার শাটার বেশি সময় খোলা থাকছে, ডাবল সময় খোলা থাকছে, ডাবল আলো ঢুকতেছে, ডাবল সময় বন্ধ থাকতেছে, অর্ধেক আলো কমে যাচ্ছে। এই রিলেশনটা খুব সোজা। অ্যাপারচার রিলেশনটা একটু কঠিন লাগে দেখতে, বাট আমি এক্সপ্লেইন করবো এটা আসলে কত সহজে মনে রাখা যেতে পারে খুব শীঘ্রই। আইএসও সেম খেলে 100, 200, 400, 800, 800 ডাবল 1600, 1600 ডাবল 32, তারপর 64। সো এখানে বোঝা যাচ্ছে খুব সিম্পল। আপনি 100 থেকে যখন 200 যাচ্ছে এক্স্যাক্টলি ডাবল আলো, 200 থেকে 400 যাচ্ছে এক্স্যাক্টলি ডাবল আলো, 400 থেকে 800 যাচ্ছে এক্স্যাক্টলি ডাবল আলো, 800 থেকে 400 যাচ্ছে এক্স্যাক্টলি আলো অর্ধেক হয়ে যাচ্ছে। সো এই 3টি ভ্যালু আপনি কিভাবে এখন চুজ করবেন, পুরোপুরি নির্ভর করে কি ধরনের ছবি আপনি তুলতে চাচ্ছেন। সেটি আমরা কিভাবে করব, কি ধরনের সিনারিতে কোনটা চুজ করব, সেটি আমরা এখনই খুব শীঘ্রই ডিসকাস করব। সো আমি যদি এখন 3টা সিচুয়েশনকে একটা ছবির মধ্যে নিয়ে আসার চেষ্টা করি, তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে
1.4, 2, 2.8, 4, 5.6 এই সিনারিওতে এগিয়ে যাচ্ছে। এভরি স্টপ, এভরি পজিশন থেকে আরেকটা পজিশনে গেলে আলো এক্স্যাক্টলি অর্ধেক হয়ে যাচ্ছে। এইটিকে আমরা স্টপ বলি। 1 স্টপ লাইট, 2 স্টপ লাইট, 3 স্টপ লাইট। সো 1.4 থেকে 2 হচ্ছে গিয়ে বেসিক্যালি 1 স্টপ লাইট কম, 2 থেকে 1.4 এ যদি আপনি জাম্প করেন 1 স্টপ লাইট বেশি। 1.4 থেকে যদি আপনি 2.8 এ জাম্প করেন বেসিক্যালি 2 স্টপ লাইট বেশি। 2.8 থেকে 8 এ যদি জাম্প করেন 3 স্টপ লাইট বেশি, অবভিয়াসলি 1, 2, 3 অ্যান্ড ভাইস ভার্সা। সেম আসলে প্রত্যেকটার জন্য আপনি যদি 168 স্পিডে তুলছিলেন, যে আলোটা আপনি পাচ্ছেন সেটাকে যদি 130 তে আপনি শাটার স্পিড মুভ করেন তাহলে আপনি এক্স্যাক্টলি ডাবল আলো পাবেন। সো 1 স্টপ লাইট বেশি হয়ে যাচ্ছে। এভরি স্টপ গিভস ইউ ডাবল লাইট, এভরি স্টপ কম মানে ইউ গেট হাফ অফ দ্য লাইট অফ দ্য প্রিভিয়াস। সেম গোস ফর ইউর আইএসও। আইএসও 50 তে যে আলো পাচ্ছেন আইএসও 100 এক্স্যাক্টলি তার ডাবল আলো পাবেন। আইএসও 1600 যেটা পাচ্ছেন আইএসও 3200 তার ডাবল আলো পাবেন। তাহলে প্রশ্ন হচ্ছে এখন আপনাকে কিভাবে চুজ করবেন। সো একটা সিনারিও, এক্সাম্পল সিনারিও দেখা যাক। আমি পরে আরো অনেক এক্সাম্পল সিনারিও নিয়ে কথা বলবো। লেটস সে আপনি পার্টিকুলার একটা ছবি তুলতে চাচ্ছেন, যে ছবিতে আপনি দেখলেন যে এফ 5.6 আপনার ছবিটা খুব সুন্দর আসতেছে এবং ব্যাকগ্রাউন্ড আপনি যেরকম চান সবকিছু আসতেছে এবং সামহাউ 160th স্পিডে এটা তুললে আপনি মোশনটা যেভাবে ফ্রিজ করতে যাচ্ছেন এটা ফ্রিজ করতে পারছেন আপনি। অ্যান্ড আইএসও যদি আপনি লেটস সে 100 চুজ করেন, ক্লিন ক্রিস্টাল ছবি খুব ভালো লাগছে, বাট দেখা গেল এটা আসলে বেসিক্যালি একটা ছোট বাচ্চা যে কনস্ট্যান্টলি মুভ করছে এবং আপনি বুঝতে পারলেন 168 তুললে এই ছবি আপনার ব্লার আসবে। সো আপনার শাটার স্পিড বাড়াতে হবে সো দ্যাট মোশনটাকে বাচ্চার মোশনকে ফ্রিজ করতে পারেন। সো আপনি তখন আপনি ডিসিশন নিলেন না এটা আসলে 500 অফ দ্য সেকেন্ডে তুলতে হবে, না হলে আপনি বাচ্চাকে ফ্রিজ করতে পারছেন না। বাট আপনি খেয়াল করে দেখেন যখন 500 আপনি চলে গেলেন, আপনি আলো কমিয়ে দিলেন 1, 2, 3 স্টপ আলো আপনি কমিয়ে দিলেন, অতএব ছবিটি আন্ডার এক্সপোজ হয়ে যাবে। যদি আগে ছবিটি প্রপারলি এক্সপোজ থেকে থাকতো তাহলে এখন ছবিটি আন্ডার এক্সপোজড হয়ে গেছে। তাহলে আপনাকে কোনো কিছু এখন এই যেহেতু শাটার আপনি চেঞ্জ করতে পারছেন না বিকজ আপনাকে 1500 তুলতে হবে, ইটস এ স্মল কিড, আপনাকে তাহলে অন্য দুটি প্যারামিটার নিয়ে টাচ করতে হবে। যদি দেখেন যে আপনি অ্যাপারচার 5.6 মডিফাই চেঞ্জ করতে চাচ্ছেন না আপনি বিকজ ব্যাকগ্রাউন্ড আপনি চান না, ব্যাকগ্রাউন্ড খোলা রাখতে চান, তাহলে অবশ্যই দ্যাট 3 স্টপ আপনার আসতে হবে আইএসও থেকে 1, 2, 3 আইএসও 800 আপনাকে মুভ করতে হবে। মুভ করলে এক্স্যাক্টলি সেম আলো আপনার ক্যামেরাতে ঢুকবে। এই ডিসিশন নেওয়াটাই আসল এবং এই ডিসিশনটা যদি আপনি প্রপারলি নিতে পারেন ভেরি কুইকলি অন ইউর ক্যামেরা, এক্স্যাক্টলি লুকিং এট দ্য সিনারিও এবং ক্যামেরার প্রপার বাটনে টাচ করে খুব কুইকলি উইদাউট থিঙ্কিং যদি আপনি খুব ফাস্ট কাজটা করতে পারেন আপনি আসলে একজন চমৎকার ফটোগ্রাফার হয়ে যাবেন। মুভিং অন, ডেপথ অফ ফিল্ড নিয়ে আমি কথা বলতে চাই, কারণ আবার ব্যাপারটা কি হলো, ডেপথ অফ ফিল্ড মানে হচ্ছে অ্যাপারচার ডেপথ অফ ফিল্ডকে কন্ট্রোল করছে। আমরা যেটা দেখছিলাম যে টুতে f1.4 এ পুরো খোলা, f32 পুরোপুরি ব্যাকগ্রাউন্ড ফোকাসে চলে আসছে, তার মানে ডেপথ সাবজেক্ট থেকে পেছন দিকে এবং সাবজেক্টের সামনের দিকেও কিছু ব্যাপার আছে, বাট আমি পেছন দিকটা নিয়ে কথা বলি। এই ডেপথটা কত দূর পর্যন্ত ফোকাসে থাকবে সেটা এফ স্টপ কন্ট্রোল করছে। বাট ইন্টারেস্টিংলি শুধু এফ স্টপ এটা কন্ট্রোল করে না, আরও 3টা জিনিস কন্ট্রোল করে, আমি সেটাই বলতে চাচ্ছি। অবভিয়াসলি প্রথমটা দ্য অ্যাপারচার, বাট এই অ্যাপারচারটা অবশ্যই সার্টেন ফোকাল লেন্থের জন্য। 35mm লেন্সে f8 যে ডেপথ দিবে, 60mm লেন্সে f8 ডিফারেন্ট ডেপথ দিবে, সেটা বোঝা এবং সো ফোকাল লেন্থের সাথে খুবই নির্ভরশীল। অ্যান্ড অবভিয়াসলি সাবজেক্টের সাথে আপনার ক্যামেরার ডিস্টেন্স, সেটার উপরেও আমাদের ডেপথ অফ ফিল্ড নির্ভর করে। সো খুব কুইকলি আমরা এটাকে দেখে ফেলি, পিক্টোরিয়ালি দেখলে সবচেয়ে ভালো লাগে। সো আমি ওইটাই ট্রাই করি। সো লেটস লুক এট অ্যাপারচার। সো লেটস লুক এট দিস। আমি এখানে 1.4 অ্যাপারচার আমি দেখতে পাচ্ছি, চুজ করেছি এবং আমার সামনে একটা স্কেল রেখেছি এবং আপনি খেয়াল করে দেখবেন স্কেলের এই জায়গাটাকেও হাইলি ফোকাসে আছে। সো 1.4 স্কেলের এই পার্টিকুলার জায়গাটি ফোকাস আছে। 2তে খুব বেশি ডিফারেন্স না, খুবই সামান্য ডিফারেন্স। যখন আমি f2 চলে গেলাম খুবই সামান্য ডিফারেন্স এবং তখন একটু বেড়ে গেছে, খেয়াল করে দেখবেন খুবই অল্প জায়গা ফোকাসের হালকা বেড়ে গেছে। বাট ইফ আই মুভ টু f2.8 and you can see the difference, the 2 to 2.8 অনেকখানি এরিয়া
ফোকাস এরিয়া বেড়ে গেছে, ডেপথটা বেড়ে গেছে। আপনার সাবজেক্ট যদি এই 29-এর উপরে থাকে আর 7-এর উপরে থাকে, এই করছি সামনের দিকে কিছুটা ফোকাসে আছে, পিছন দিকে কিছুটা ফোকাসে আছে, এবং এটা বাড়তেই থাকবে যত আপনি এফ এর ভ্যালু আপনি বাড়াতে থাকবেন। বাট মনে রাখতে হবে আপনার আলো কিন্তু কমে যাচ্ছে, সাথে সাথে আলো আপনার কমে যাবে। এখানে অবশ্যই আমি কম্পেনসেট করতেছি অন্যান্য ভ্যালু দিয়ে, সো দ্যাট আলো যাতে ঠিক থাকে। F4 আপনি লক্ষ্য করেন আরো আরো ডেপথ অফ ফিল্ড বেড়ে যাচ্ছে। F5.6, F8, F11, F16, F22, চমৎকার, বিউটিফুল, ক্রিস্টাল ক্লিয়ার, অলমোস্ট এন্ড টু এন্ড। বাট এত আমি মানে আমার দৃষ্টিতে ইউজেবল হচ্ছে এইটুক জায়গা। সো খুব কুইকলি বোঝা যাচ্ছে যে আসলে ঘটনাটা কি ঘটতেছে। আমি যদি আবার ব্যাক করতে থাকি, ইউ কুড সি দ্যাট হোয়াটস হ্যাপেনিং। আমি যদি আগাতে থাকি, ইউ কুড সি দ্যাট হোয়াট ইজ হ্যাপেনিং। সো দিস ইজ ডেপথ অফ ফিল্ড বেসড অন এফ স্টপ। বাট আমি আবার বলেছি এই সেম এফ স্টপ অর দ্য এফ ভ্যালু, দ্য অ্যাপারচার ভ্যালু জন্য 22 যেমন এফ আপনার যখন আমি F8-এ যদি থাকি, এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা পুরোপুরি নির্ভর করছে ক্যামেরা লেন্সটার উপরে। সো লেন্সটা কি সেটার জন্য এটা ফিক্সড। সো এখানে আমি একটা ছোট উদাহরণ দেখি। এখন 28mm লেন্স F8 যদি আমি এটাতে তুলি, বেসিক্যালি ইউ কুড সি দ্যাট দিস হোল এরিয়া ইজ ইন ফোকাস। বাট আমি যদি এটাকে সিম্পলি 50mm লেন্সে চলে যাই এবং সেই F8-এই যদি থাকি, তাহলে ইউ কুড সি দ্যাট অনেক কম এরিয়া আসলে ফোকাসের মধ্যে আছে। সো দিস ইজ ভেরি স্পেসিফিক টু আসলে লেন্সের ফোকাল লেন্থের উপরে। থাম্ব রুলটা খুব সিম্পল, যত ওয়াইড অ্যাঙ্গেল হবে আপনার লেন্স, ডেপথ অফ ফিল্ড তত বেশি হবে সেম এফে। যত টেলিফটো লেন্স হবে, বেসিক্যালি ডেপথ অফ ফিল্ড তত কম হবে। দ্যাটস জাস্ট সিম্পলি দ্য থাম্ব রুল। কোনটাতে কতটুকু এটা আপনাকে বের করে নিতে হবে। লট অফ সফটওয়্যার আছে ইন্টারনেটে, দেখবেন ডেপথ অফ ফিল্ড ক্যালকুলেশন করার জন্য লেন্সের জন্য। এটার সাথে কিছুটা আপনার সেন্সরের সাইজও নির্ভর করে, বাট আমরা অত ডিটেলে যাবো না। বাট দিস ইজ দ্য বেসিক আইডিয়া। ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। নিজের ক্যামেরাতে তোলার যে অনেক ছবি তুলতে হবে বলছিলাম আমি, সেই অনেক ছবি আপনাকে তুলতে হবে টু রিয়েলি ফিগার দিস থিংস আউট। আর আরেকটা জিনিস আমি যেটা বলেছিলাম যে আসলে এই ডেপথ অফ ফিল্ডটা পুরোপুরি নির্ভর করবে আপনি সাবজেক্ট থেকে কত দূরে আছেন। হ্যাঁ, সো সেম জিনিসটা আপনি লক্ষ্য করেন। 100mm লেন্স আমি 2.8 এফ স্টপ নিয়েছি। যদি 3 ফুট থেকে দূর থেকে যে ছবিটা তোলা হয় এতখানি আপনার ফোকাসে, 2 ফিট থেকে তুললে এতখানি ফোকাসে কমে গেছে, খেয়াল করে দেখেন। 1 ফিট থেকে তুললে আরও কমে গেছে। সো যত কাছে এগিয়ে যাচ্ছেন ফোকাসের জন্য, বা সেম এফ স্টপে সেম মিলিমিটার লেন্সে যত কাছে থেকে ফোকাস করবেন আপনার ডেপথ অফ ফিল্ড কমে যাবে, যত দূরে থেকে ফোকাস করবেন ডেপথ অফ ফিল্ড তত বেড়ে যাবে। সো লং রেঞ্জ লেন্স যদি আপনি নেন, ভেরি জুম লেন্স বড় নেন, এবং আপনার সাবজেক্ট যদি যথেষ্ট দূরে থাকে, আপনার ডেপথ অফ ফিল্ড অনেক 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 বেশি অন দ্য সেম এফ স্টপ দেন ও যদি কাছে থাকে। সো আমি এই টেবিলটা মোটামুটি মুখস্থ করে ফেলতে বলবো, অ্যান্ড এই টেবিলটা আপনাকে কুইকলি দেখিয়ে দিচ্ছে এফ স্টপগুলো, দিস বিকজ আমি মনে করি এটা খুবই ইম্পর্টেন্ট। এবং আপনি খেয়াল করে দেখেন, আসলে মুখস্থ করা অত সোজা না, খেয়াল করে কঠিন না। আপনি দেখতে পাচ্ছেন এখানে 1, 2, 4, 8, 16 খুব সুন্দর করে আছে, কিন্তু মাঝে একের মাঝে 1.4, 2 এর মাঝে 2.8, 4 এর মাঝে 5.6, 8 এর মাঝে 11, 16 এর মাঝে 16 এর এদিকে 32 আছে, 16 এর 32 এর মাঝে 22। এককে যদি হাফ স্টপ বাড়ান, এটা আসলে 1.2-তে চলে যায়। ইউজুয়ালি আমাদের ক্যামেরাগুলোতে 1/3 স্টপ করে বাড়ায় কমানো হয়। সো আপনি দেখতে পাবেন অবভিয়াসলি 1 এফ এর লেন্স আমাদের কারোর কাছে নেই। 1.4 থাকলে বেসিক্যালি কি 1/3 বাড়লে 1.6 হয়, তার থেকে 1/3 বাড়লে 1.8 হয়, তারপর 2.2, 2.6। আমি এই স্লাইডটি দিয়ে দেওয়ার চেষ্টা করবো নিচে লিঙ্কে, সো দ্যাট আপনারা ডাউনলোড করতে পারেন। সো আইডিয়াটা খুব সিম্পল, আপনি যত এদিকে যেতে থাকবেন আলো তত কমতে থাকবে, কিন্তু ডেপথ অফ ফিল্ড বাড়তে থাকবে, এটাকে আমরা তখন স্টপিং ডাউন বলি। আর এদিকে যদি যেতে থাকেন 2.8 থেকে উপর দিকে এদিকে যেতে থাকেন, আপনার আলো বাড়তে থাকবে। আমরা বলি যে ইউ হ্যাভ ওপেন আপ দ্য এফ স্টপ অফ লাইট বাড়ছে দ্বিগুণ, অর্ধেক এই মুডে বাড়ছে। আমাকে প্রশ্ন করে যে এত 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 এফ এর ভ্যালুটা এত উইয়ার্ড কেন, এটা কোথা থেকে আসছে, হাউ ডিড ইট কাম? জিনিসটা আসলে অনেক সোজা, একটু খেয়াল করা দরকার। লেটস লুক এট দিস। এখানে লেন্সের ক্ষেত্রে আপনি লেন্সের মধ্যে দেখবেন যে
যদি এটা একটা 50 মিলিমিটার লেন্স এবং এখানে 1.4 লেখা আছে, তার মানে ম্যাক্সিমাম অ্যাপারচার 1.4, এটা 1855 লেন্স যেটার অ্যাপারচার 3.5 থেকে 5.6। আসল ঘটনাটা কি? আসল ঘটনাটা হচ্ছে বেসিক্যালি এফ আর কিছুই না। এফ হচ্ছে সামনে যে ওপেনিংটা, সেই ওপেনিংটা এবং লেন্সের যে মিলিমিটার ফোকাল লেন্থ সেটার একটি রেশিও খুব সিম্পলি আমি কুইকলি দেখাই। বিভিন্ন লেন্সের এফ স্টপ আপনি দেখতে পাচ্ছেন মিনিমাম, বাট ওপেনিংটা এভাবে ক্যালকুলেট করা হয়। যদি একটা 50 মিলিমিটার লেন্স হয় এবং এটার যদি মিনিমাম এফ স্টপ 1.4 হয়, তাহলে বেসিক্যালি 50 মিলিমিটারকে যদি 1.4 দিয়ে ভাগ দেন আপনার ভ্যালু আসে 35। এই ওপেনিংটা 35, সো 1.4 এ 50 মিলিমিটার লেন্স আসলে 35 মিলিমিটার ওপেনিং দেয়। দ্য ডায়ামিটার ফ্রম যদি আমাদের অঙ্ক এখন যদি খেয়াল থাকে এইখান থেকে এই পর্যন্ত, দ্য ডায়ামিটার ইজ অ্যাকচুয়ালি 35 মিলিমিটার। সো আপনি 1.4 এ যখন ছবি তুলতেছেন অন আ 50 মিলিমিটার লেন্স, আপনি অ্যাকচুয়ালি 35 মিলিমিটার ডায়ামিটার একটা ওপেনিং তৈরি করতেছেন আলো ঢোকার জন্য। সেম জিনিস আপনি খেয়াল করা যাক 50 মিলিমিটার লেন্সে যদি এফ 1.8 ওপেনিং আপনি খুলেন, আপনি আসলে 2.8 মিলিমিটার আপনি এরিয়া ওপেন করছেন। 1.4 এ যদি তুলেন আসলে আপনি 35 মিলিমিটার এরিয়া ওপেন করতে হবে আপনাকে। 1.2 তে যদি তুলেন আপনি আসলে 42 মিলিমিটার সামনের ওপেনিংটা করতে হবে। ওই পরিমাণ 1.2 পরিমাণ আলো ক্যামেরার ভিতরে ঢোকানোর জন্য, লেন্সের উপরে ঢোকানোর জন্য। তো কোশ্চেন তাহলে খুব এটা ইজি একটা কোশ্চেন আসতে পারে, তাহলে এত কষ্ট করে এফ স্টপ মনে রাখবো কেন? আমি এই মিলিমিটারটা তো বললেই হয়। আমি এভাবে বলতে পারি যে 50 মিলিমিটার লেন্সের 35 মিলিমিটার ওপেনিংয়ে আমি ছবি তুলেছি। অসুবিধা কোথায়? অসুবিধা আছে, অসুবিধাটা আমি খুব ইজিলি দেখাচ্ছি। সো লেটস লুক এট দিস। 24 মিলিমিটার লেন্সে যদি আমি 1.4 এফ স্টপে ছবি তুলি তাহলে ওপেনিং লাগবে আমার 17 মিলিমিটার। কিন্তু 50 মিলিমিটার লেন্সে যদি 1.4 এ আমি ছবি তুলতে চাই তাহলে ওপেনিং লাগবে 35 মিলিমিটার। নাও অল দ্য প্রবলেম স্টার্টস, বিকজ আপনি 50 মিলিমিটার লেন্সে গিয়ে যখন আপনি বলবেন যে আমি 35 মিলিমিটার ওপেনিং এ ছবি তুলেছিলাম, এইটি আর সেম থাকবে না ইফ ইট ইজ 24 মিলিমিটার লেন্স। আপনি এখন ওখানে গিয়ে বলতে হবে 17 মিলিমিটার খুলে রেখেছিলাম আমি, তাহলে এত কিছু মনে রাখা খুব টাফ। সো এই কারণে জিনিসটাকে রেশিওতে কনভার্ট করে ফেলা হয়েছে, সো দ্যাট দ্য রেশিও রিমেন্স সেম ফর অল দ্য লেন্স। সো দ্যাট আপনি 1.4 যদি 50 মিলিমিটারে বলেন, যে পরিমাণে আলোর কথা বলছেন 24 মিলিমিটারে গিয়েও আপনি এক্স্যাক্টলি সেই পরিমাণে আলোর কথা বলছেন। আপনি খেয়াল করে দেখবেন 300 মিলিমিটার লেন্সের 2.8 এফ স্টপে যদি আপনি ছবি তুলতে যান, সামনের ওপেনিং 107 মিলিমিটার হওয়া দরকার। সো থিঙ্ক অ্যাবাউট ইট, এটা যদি 1.4 এফ হতো তাহলে এটা বেসিক্যালি 214 মিলিমিটার ওপেনিং হতো, তো লেন্স তখন অনেক বড় হয়ে যেত। তো দোজ আর ফিজিক্যাল লিমিটেশনস অফ লাইট অ্যান্ড ফিজিক্স, দ্য গ্লাস, যার জন্য ইচ্ছা করলেই বিশাল বড় লেন্সগুলোতে এফ স্টপ নামানো যায় না। নামাতে গেলে বেসিক্যালি ইট উইল বিকামস, এটা এত বড় হয়ে যাবে যে এটা আসলে ক্যারি করা যাবে না। আই হোপ এটা ক্লিয়ার, জিনিসটা ক্লিয়ার, আপনাদের জন্য ক্লিয়ার হয়েছে। সো এখানে একটা ইন্টারেস্টিং সিনারিও খেয়াল করা যাক। লেটস সে ফর এক্সাম্পল আপনি একটা ছবি তুলছেন যেটা পারফেক্টলি এক্সপোজ, এবং পারফেক্টলি এক্সপোজ হয়েছে 5.6 এবং আপনার যদি শাটার স্পিড 150 দেন তাহলে ছবিটা একদম পারফেক্টলি এক্সপোজ হয়েছে খুব সুন্দর। লেটস সে আইএসও 100 কিংবা 200 কনস্ট্যান্ট আপনি আইএসও ইউজ করছেন। বাট এই অবস্থায় যদি আপনি কোনোভাবে চান যে ছবিটাকে 150-তে না তুলে 100-এ তুলবেন, যে আবার বললাম বাচ্চা ছেলে, হয়তো বাচ্চারা দৌড়াদৌড়ি করছে, তাহলে আপনাকে মনে রাখতে হবে যে আপনাকে যদি সেম আলো আবার পেতে হয়, আপনি কিন্তু এইখানে বেসিক্যালি আলো কমিয়ে দিয়েছিলেন, এক স্টপ আলো কমিয়ে দিয়েছেন, তাহলে আপনাকে অবশ্যই এখানে এক স্টপ আলো বাড়াতে হবে। সো 5.6 থেকে 4-এ জাম্প করতে হবে। এখন যদি আপনি 4-এ জাম্প করার মতো সিনারিও না হয় তাহলে অবশ্যই আপনাকে আইএসওতে হাত দিতে হবে। এই রুলটা আমি সবসময় ইউজ করি। আমি আইএসওতে সবার শেষে হাত দিই। আমি আইএসও ফিক্স রাখার চেষ্টা করি বেসড অন দ্য সিচুয়েশন। আমি যেখানে আছি আমি কিছু এক্সাম্পল দেবো যে আমি কি সিচুয়েশনে আইএসও কত রাখি। ফিক্স রেখে আমি বেসিক্যালি অনলি এফ অ্যান্ড শাটার স্পিড নিয়ে নাড়াচাড়া করি, এবং আমি যখন দেখি যে এই এফটাকে নাড়ানো যাবে না এবং পার্টিকুলার শাটার স্পিডকে নাড়ানো যাবে না, আমি অনলি দেন আইএসওর দিকে তাকাই। ঠিক আছে? এবং আইএসও যদি খুব বেশি বাড়িয়ে ফেলতে হয়, কারণ আমি সার্টেন আইএসওর উপরে কখনোই ছবি তুলি না, বাড়িয়ে ফেলতে হয় তখন আমাকে ক্যামেরার কথা চিন্তা করে এই ক্যামেরা ওই আইএসওতে কত ভালো ছবি দিতে পারবে। সো আমি ক্যামেরার উপর তখন অনেকটা নির্ভর করে যে কোনো ক্যামেরাতে আমি আইএসও 3200-এ যাবো, কোনো ক্যামেরাতে আমি আইএসও 800 উঠবো না, বিকজ এই ক্যামেরা সেন্সরের ক্যাপাবিলিটির জন্য আর কি। সো এইখানে এই জায়গায় ভালো ক্যামেরা খারাপ ক্যামেরা ব্যাপারগুলো চলে আসে আসলে। হ্যাঁ, সো আবার গোয়িং ব্যাক সেম ছবি, জাস্ট টু রিমাইন্ড ইউ, আমি এই স্লাইডটি দিয়ে দেওয়ার চেষ্টা করব। আমার ভিডিও নিচে আপনারা পাবেন, ক্লিক করলে ডাউনলোড করতে পারবেন।
সো যদি এই পর্যন্ত ক্লিয়ার থাকে তাহলে ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। আপনি যদি বুঝে থাকেন, যদি কোনো কোয়েশ্চেন থাকে নিচে স্ট্রেইট কমেন্টে টাইপ করবেন, আমি আপনাকে আনসার দেওয়ার চেষ্টা করবো। ডাইরেক্টলি আমাকে মেসেজ করতে পারেন এবং আমি সেই মেসেজগুলোর আনসার দেওয়ার চেষ্টা করব। ব্যাপারটা হলো যে এক্সপোজার আমি খুব ভালো করে বুঝতে পেরেছি, বাট আমি কি করে বুঝবো আমার ছবি প্রপারলি এক্সপোজ হচ্ছে, আমি তো বুঝতে পারছি না। আমি 5.6 নিলাম, এদিকে শাটার স্পিড 200 নিলাম, বাট আসলে কি এক্সপোজ হচ্ছে? এটা বোঝার একটা খুব সহজ একটা উপায় আছে। আমার একটা ফ্রেন্ডকে একদিন যেদিন আমি দেখিয়ে দিয়েছিলাম, ও অ্যাজ ইফ একটি সোনার খনি পেয়ে গেছে বলে খুব এক্সাইটেড হয়ে গেছিল। তানভীর, এটা তোমার জন্য। সো সেটি হচ্ছে যে আপনার ক্যামেরার ভিতরে একটা অলরেডি একটা চমৎকার লাইট মিটার আছে, যেটি আপনাকে দেখিয়ে দেয় ছবিটি প্রপারলি এক্সপোজড হয়েছে কিনা। এবং লাইট মিটারটি ঠিক এইভাবে থাকে আপনার সামনে, এবং আপনি দেখতে পাচ্ছেন যখন এই লাইট মিটারে একটা ইন্ডিকেটর থাকে, ইন্ডিকেটরের বেসিক্যালি একদিকে থাকে ওভার এক্সপোজড, আর একদিকে থাকে আন্ডার এক্সপোজড। ক্যানন অ্যান্ড নাইকন ক্যামেরা মাইনাস অ্যান্ড পজিটিভের দিকটা মনে হয় উল্টা। ক্যানন ক্যামেরায় যেদিকে মাইনাস থাকে, নাইকন ক্যামেরাতে সেটা উল্টা দিকে থাকে। বাট আইদার ওয়ে একটা দিকে প্লাস থাকবে যেদিকে, সেদিকে তার মানে ছবিটা একটু ওভার এক্সপোজ হয়ে গেছে। তার মানে এই ইন্ডিকেটরটি যদি প্লাসের দিকে যায়, ছবিটি ওভার এক্সপোজ, তার মানে আপনাকে আলো কমাতে হবে। আলো কমানোর জন্য আপনি শাটার স্পিডে কমাবেন না আপনি এফ স্টপ দিয়ে কমাবেন, এই ডিসিশন আপনার বেসড অন আপনি কি ছবি তুলতেছেন। আলো যদি মাইনাসের দিকে থাকে তাহলে আলো কম আছে, আপনাকে আলো বাড়াতে হবে। তার মানে আপনাকে আইদার এফ স্টপকে মানে খুলে দিতে হবে, ঠিক আছে? তার মানে এফ স্টপ কমাতে হবে, আপনাকে খুলে দিতে হবে, অর আপনাকে শাটার স্পিড কমাতে হবে সো দ্যাট আলো আরো বেশি থাকে। অতএব কোনটা করতে হবে এটা আপনার ডিসিশন, ঠিক আছে? আমি এই দুটো নিয়ে আগে প্রথমে কাজ করি, তারপরে আমি আইএসওতে লক্ষ্য করি, যেটা আমি বলেছি। তখন দেখা যাচ্ছে যে এই দুটো দিয়ে আমি পারছি না, তখন আমি আইএসওর দিকে আমি তাকাই। তো ক্যামেরার কোথায় এটা থাকে? লেটস লুক এট দ্যাট। সো ক্যানন ক্যামেরাতে বেসিক্যালি আপনারা ক্যানন ক্যামেরার পিছনে তাকালে বেসিক্যালি ঠিক এরকম একটি ইন্টারফেস আছে। আমি যতদূর জানি, ক্যানন ক্যামেরা আমি ইউজ করি না, আমি আসলে নাইকন ইউজ করি আর ফুজি ফিল্ম ক্যামেরা ইউজ করি। অতএব আমি ওটার সম্বন্ধে আমার অনেক ধারণা, বাট ক্যানন সম্বন্ধে ধারণা কম। বাট যেটুকু আমি ইন্টারনেট থেকে পেয়েছি অ্যান্ড আমি দু একটা ক্যানন ক্যামেরা ধরেছি, সেটা থেকে আমি জানি এটা দেখতে এরকম লাগে। নাইকনের পিছনে এইভাবে থাকে, ওভার এক্সপোজ অ্যান্ড আন্ডার এক্সপোজ। সো এটাকে আপনাকে লক্ষ্য করতে হবে। যদি আপনি ভিউ ফাইন্ডার দিয়ে তাকিয়ে থাকেন, তাহলে ভিউ ফাইন্ডারের ভিতরে ঠিক এইভাবে থাকবে। আপনি অ্যাজ ইউ ক্যান সি দ্যাটস দ্য এক্সপোজার মিটার। আপনাকে ওটার দিকে তাকাতে হবে। এফ কমান, শাটার স্পিড কমান বাড়ান যেটাই করেন, আইএসও কমান বাড়ান যেটাই করেন না কেন, আপনার চোখ ওটার দিকে থাকতে হবে যে আপনার কখন পারফেক্টলি এটা জিরো কাছাকাছি আসছে। আবারও যে বললাম, কিছু কিছু ছবিতে আপনি ইচ্ছে করলে আন্ডার এক্সপোজ রাখতে পারেন, কিছু কিছু আপনি ওভার এক্সপোজ নিজে নিজে ইচ্ছা করে করতে পারেন, সেটা আপনার ডিসিশন। বাট ওটা আপনি করবেন কিনা অ্যাটলিস্ট আপনি এই ইন্ডিকেটরটা দেখলে বুঝতে পারবেন। যদি কোনো ক্যামেরার এখানে যদি এলসিডি ডিসপ্লে থাকে, যেটা ক্যানন নাইকনে থাকে, সেখানে আপনি এই জায়গায় দেখতে পাবেন। সো দ্যাটস হাউ ইউ ডু ইট। সো প্রথম কাজ যেটা দিয়ে আমি শুরু করলাম, এই যে অটোতে যে আপনার সেটিংটা ছিল, এটাকে আসলে ঘুরিয়ে ম্যানুয়াল মোডে চলে আসতে হবে, ঠিক আছে? ম্যানুয়াল মোডে চলে আসতে হবে। ম্যানুয়াল মোডে চলে আসলে আপনি বেসিক্যালি এই শাটার স্পিড অ্যান্ড এফ স্টপ আপনি চেঞ্জ করতে পারবেন। বাট শুরু করার জন্য আমার অ্যাডভাইস হচ্ছে ক্যামেরাকে ম্যানুয়াল মোডে নেন, বাট আপনি আইওএসটাকে অটোতে নিয়ে চলে যান। আপনার প্রত্যেকটা ক্যামেরার ভিতরে আইওএসকে অটোতে নিয়ে চলে যাওয়া যায়। সেক্ষেত্রে ঘটনা যেটা ঘটছে সেটা হচ্ছে যে আপনাকে ক্যামেরা শাটার স্পিড অ্যান্ড এফ স্টপ অ্যাপারচার আপনাকে ম্যানুয়ালি কন্ট্রোল করতে দিচ্ছে, বাট আইওসিটি ও নিজে নিজে ডিসিশন নিচ্ছে যে কোন আইওসিটি হলে সবচেয়ে বেস্ট হবে আপনার ছবির জন্য, প্রপারলি এক্সপোজড হবে। কিন্তু এটার একটা ব্যাড সাইড আছে অবশ্যই। এই আইওসিটি তো জাম্প করে এমন একটা ভ্যালুতে চলে যেতে পারে যে সময় ছবিটি অনেক নয়েজি হয়ে যাবে এবং ছবিটি আপনার কাছে ভালো নাও লাগতে পারে। সেটা থেকে বাঁচার উপায় খুব সিম্পল। আপনি ক্যামেরাকে বলে দিতে পারেন ম্যাক্সিমাম কত আইএসওর উপরে কখনোই উঠবে না, নো ম্যাটার হোয়াট, ঠিক আছে? সেটি আপনার ক্যামেরার ভিতরে আছে। আপনি যদি ক্যানন ক্যামেরার দিকে তাকান, আইএসও স্পিড সেটিং বলে একটা সেটিং আছে। আপনি যদি সেখানে যান, সেখান থেকে বেসিক্যালি পরের মেনুটাতে গেলে বেসিক্যালি আপনি এইখানে বলে দিচ্ছেন অটো আইএসও রেঞ্জ। সো আপনি এখানে বলে দিচ্ছেন যে মিনিমাম আইএসও আপনি 100-র নিচে নামতে চান না, এবং ম্যাক্সিমাম আইএসও 6400-এর উপরে আপনি উঠতে চান না, আপনি এর মধ্যেই থাকতে চান। এবং সেক্ষেত্রে বেসিক্যালি ক্যামেরা কখনোই এর বেশি আইএসওতে আপনাকে অটো হলেও আপনাকে কখনো নিবে না। মিনিমাম শাটার এটা অন্যান্য মোডের জন্য ইউজ হয়। মোড এ অ্যাপারচার প্রায়োরিটি, শাটার প্রায়োরিটি, মোস্টলি অ্যাপারচার প্রায়োরিটির জন্য ব্যবহার হয়। বাট আমরা ওটা নিয়ে এখন ডিসকাস করবো না। বাট আমাদের জন্য ডিসকাশন রেঞ্জ হচ্ছে অটো আইএসওতে ক্যামেরাকে বলা কত আইএসওর উপর এটা কখনোই সে যাবে না।
নাইকনের সেম আইএসও সেন্সিটিভিটি সেটিং বলে একটা জিনিস আছে, আছে, এবং সেখান থেকে বেসিক্যালি আইএসও সেটিংসে চলে যাওয়া যায়। ডিফল্ট আইএসও এখানে বলে দেওয়া যায় যে আসলে বাই ডিফল্ট সবসময় কত আইএসওতে থাকার চেষ্টা করবে, অ্যান্ড যদি কখনো ম্যাক্সিমাম কোনো আইএসওতে যায় সেটা 800, যেমন এখানে বলা আছে 800-র উপরে কখনো যেন না উঠে, অটোতে হোক যেভাবে হোক কখনোই 800 উপরে উঠবে না। দ্যাট হেল্পস ইউ লট। আমি যেটা করি, আমি যদি অটো আইএস ইউজ করি আমি অলওয়েজ 1600 সেট করে রাখার চেষ্টা করি, বিকজ আমি যে ক্যামেরাগুলো ইউজ করি স্পেশালি ফুজি ফিল্ম যেটা আমি ইউজ করছি 1600 অসাধারণ ছবি দেয়। নাইকন আমি ইউজ করি, নাইকনে 6400 চলে যাওয়া যায়, 3400 চলে যাওয়া যায়, বাট আমি আসলে 1600 উপরে উঠি না। বেসিক্যালি 800-র উপরে আমি কখনোই ছবি তোলার সময় ওঠার চেষ্টা করি না। সো তাই বলে আমারটাই করতে হবে? অফকোর্স নট। আপনি আপনার ছবি তুলে আপনি যে ধরনের ছবি তুলেন সেটা অনুযায়ী আপনাকে ডিসিশন নিতে হবে, ঠিক আছে? সো আমি যখন ম্যানুয়াল আইএসও ইউজ করি আমি কি করি আমি বলতে পারি, ঠিক আছে? আমি বেসিক্যালি যদি দেখি সানি ডে থাকে, সূর্য ক্লিন ক্লিস্টার দেখা যাচ্ছে, সেরকম কোনো মেঘ নেই, ওরকম একটা যদি সিচুয়েশন হয়, আমি আমার ক্যামেরাকে ইমিডিয়েটলি ISO 100-এ নিয়ে যাই। ISO 100 থেকে নামানো গেলে আমি নামানোর চেষ্টা করি, নিয়ে তারপরে আমি আমার ছবিগুলো তোলার চেষ্টা করি। অ্যান্ড ওই যে বললাম আবার শেষে আমি এফ অ্যান্ড শাটার স্পিড দুটাকে চুজ করার পরে আমি চিন্তা করি ISO-তে আমি হাত দিব কিনা, ঠিক আছে? যদি সানি ডে কিন্তু আবার একটু মেঘও থাকতে পারে, হালকা মেঘ আছে, এরকম যদি সিনারি হয় আমি ISO 400 থেকে শুরু করি। ইউজুয়ালি মোস্ট অফ দ্য টাইম আমি ISO 400 থেকে শুরু করি আসলে, সত্যি কথা বলতে গেলে। আনলেস আমি ল্যান্ডস্কেপ তুলছি, আমি যদি ল্যান্ডস্কেপ তুলি আমি স্ট্রেট ISO 100-এ থাকি, বাট অল দ্য আদার টাইম আসলে আমি ISO 400 থেকে শুরু করি। আর যদি আপনার এরকম সিনারি হয় যে একটু ক্লাউডি, সূর্য আছে বা সূর্য ক্লাউডের পিছনে, বাট মোস্টলি ক্লাউডি, ISO 800, দ্যাটস ওয়ার আই স্টার্ট, দ্যাটস মাই স্টার্টিং পয়েন্ট। তারপরে আমি আসলে ডিসিশন নিই আমি কি করবো, হ্যাঁ। আর যদি ঘরের ভেতরে হয়, আলো যদি কম থাকে, ট্র্যাডিশনাল নর্মাল টাংস্টেন লাইট এরকম যদি বাসা হয়, তাহলে বেসিক্যালি ISO 1600, ওখান থেকে আমি শুরু করি, তারপরে আসলে বেসিক্যালি কমাই কিংবা বাড়াই। দ্যাটস হাউ আই ডু ইট। সো দ্যাটস ইট। যদি আপনার আমি যথেষ্ট এক্সপ্লেন করার চেষ্টা করলাম বিভিন্ন সিনারিও, অতএব আপনি বুঝতে পারছেন যে আপনি যদি এই জিনিসগুলো বুঝতে পারেন তাহলে আপনি অনেক ছবি তুলতে পারবেন, অনেক ছবি তুলবেন, এবং অনেক ছবি তুলে বোঝার চেষ্টা করবেন আসলে কোন সিনারিওতে কী হচ্ছে, এবং সেই অনুযায়ী আপনি চেঞ্জ করবেন। আপনি খেয়াল করে দেখেন, আপনাকে এফ কখনো কখনো হাত দিতে হচ্ছে, কখনো কোনো শাটারে হাত দিতে হচ্ছে, বেসড অন দ্য সিচুয়েশন, এবং আমি সবার শেষে গিয়ে ISO-তে হাত দিই। আপনিও সেই কাজটি করতে পারেন, এবং প্রচুর ছবি তুলতে, এবং এই প্রচুর ছবি তুলতে তুলতে যে অভ্যাসটা হবে আপনি ক্যামেরাটাকে খুব ভালো করে শিখে যাবেন যে আমরা কোথায় হাত দিলে এই জিনিসগুলো ইজিলি চেঞ্জ করা যাবে। সো হ্যাপি শুটিং। আমার পেজ হচ্ছে ফেসবুকে রেজা কবির ফটোগ্রাফি, লাইক দিলে খুব খুশি হব, আর কোনো কমেন্টস থাকলে নিচে কমেন্টস করবেন। নেক্সট টাইম, আনটিল নেক্সট টাইম, দেখা হবে।